তো এখন আমরা যাচ্ছি এখান থেকে যে ছোট দুর্গা মন্দিরটা আছে সেই দুর্গা মন্দিরে। এই দেখুন এইখানে পুরো এই ঝেপি গ্রামে ভীষণ স্কোয়াশের চাষ হয়। না রাস্তাটা অতটাও খারাপ নয় কিন্তু। ভাবুন তো, হঠাৎ আকাশে কালো মেঘ জমেছে, পাহাড়ে গায়ে নেমে এসেছে কুয়াশার পর্দা, দূর থেকে ভেসে আসছে ঝর্ণার কলকলো শব্দ, চারপাশে সবুজের এমন ছোঁয়া যেন প্রকৃতি নতুন রঙে সাজিয়েছে নিজেকে। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি সেই জাদুকরী বর্ষার পাহাড়ে। নাম তার ঝেপি, উত্তরবঙ্গের বিজনবাড়িতে অবস্থিত। অফবিট উত্তরবঙ্গের দ্বিতীয় দিনে আজ আপনাদের ঘুরে দেখাবো ঝেপি গ্রামের আশপাশ, আর কথা বলবো ঝেপিতে আমরা যে হোমস্টেতে এসেছি তার ওনারের সাথে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ব্লগটি। ইচ্ছে ডানার আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। সকাল সকাল ব্রেকফাস্টে এসে গেছে লুচি, আলুর দম, পেঁয়াজ, হেভি ব্রেকফাস্ট। আমরা এখন বেরোচ্ছি, একটু আশেপাশে সাইট সিন করবো বলে ঘুরতে যাচ্ছি। চলুন আপনাদেরকেও দেখাবো এই সুন্দর গ্রাম, সুন্দর পরিবেশ, সুন্দর জায়গা, একদম মন ভালো করে দেওয়ার মতন জায়গা, যে কারোর ভালো লাগবে। একটু আস্তে এসো, স্লিপ আছে, বৃষ্টি হচ্ছে খুব এখানে, তাই জন্য চারিদিকে একটু স্লিপারি হয়ে রয়েছে। তবে জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর। আমি সবাইকে বলবো অন্তত একবার যদি নিরিবিলি এরকম সুন্দর পরিবেশের মধ্যে কাটাতে চান, তাহলে নর্থ বেঙ্গলের এরকম ছোট ছোট অনেক অফবিট ডেস্টিনেশন, ছোট ছোট অনেক গ্রাম রয়েছে, এখানে এসে ঘুরে যান, ভালো লাগবে। অন্তত দুদিন এখানে খুব শান্তি, খুব ভালো লাগবে। বেরিয়ে পড়েছি সকাল সকাল ঝেপির আশপাশটা ঘুরে দেখব বলে। আমরা ঝেপিতে যে হোমস্টেটিতে ছিলাম, চেতনা ফার্মস্টে, সেখান থেকে 7 কিলোমিটার দূরে একটা হাইড্রো পাওয়ার প্রজেক্ট রয়েছে, সেটাই প্রথমে দেখতে যাব। তারপর ওখান থেকে যাব ঝেপিরই একটা ছোট্ট সুন্দর দুর্গা মন্দিরে, যা পায়ে হেঁটে এক্সপ্লোর করে দেখব ঘুরে, আর আপনাদেরকেও দেখাবো। তো আপনাদের সকলকে রিকোয়েস্ট করছি আজকের এই ব্লগটি স্কিপ না করে পুরোটা দেখবেন। আর এই ব্লগের শেষে রয়েছে এই ঝেপিতে আমরা যে হোমস্টেটিতে রয়েছি, চেতনা ফার্মস্টে, তার ওনারের সাথে কিছু কথোপকথন। সকাল থেকে আকাশের মুখ ভার, আর শুরু হয়েছে অল্প অল্প বৃষ্টি। উত্তরবঙ্গের এই ছোট্ট গ্রাম ঝেপি আমাদের দিয়েছে ট্রুলি অফবিটের অভিজ্ঞতা। এখানকার রাস্তাঘাট, মানুষজন এবং চারিদিকে প্রাকৃতিক পরিবেশ একদম আপনাকে নিয়ে যাবে এক সুন্দর পাহাড়ি গ্রাম্য পরিবেশে। প্রকৃতির সবুজে ঘেরা এই গ্রাম মূলত স্কোয়াশ চাষের জন্য বিখ্যাত। এখানে সারি সারি সবুজ মাঠে ফসল দেখে মনে হবে যেন পাহাড় সাজিয়েছে নিজেকে নতুন রূপে। গ্রামের ভিতর আছে একটি বহু প্রাচীন দুর্গা মন্দির, যা শুধু ধর্মীয় দিক থেকে নয়, স্থানীয় ঐতিহ্যের প্রতীক হিসাবেও গুরুত্বপূর্ণ। তবে রাস্তাঘাটের অবস্থা কিন্তু বেশ খারাপ। আরো বর্ষা বলে হয়তো রাস্তা ভেঙে গিয়ে এইরকম রূপ ধারণ করেছে। কি অপূর্ব সুন্দর লাগছে প্রকৃতিটা, একবার দেখুন। মেঘ, বৃষ্টি, জলে পাহাড় যেন এক মায়াবী রূপ ধারণ করেছে। এখন আমরা যাচ্ছি রাম্মাম বলে একটা ড্যামের ওপরে, যেখানে নদীর ওপরে একটা ড্যাম রয়েছে। আর ওইখান থেকে ওই মানে নদীর জলটাই হচ্ছে এই পুরো ঝেপি গ্রাম, এমনকি বিজনবাড়িতে যত বাড়িতে বাড়িতে ওয়াটার সাপ্লাই হয় সেটার সোর্স। চলুন দেখি জায়গাটা কেমন। এমনিতে তো আজকে প্রচন্ড ক্লাউডি ওয়েদার, খুব সুন্দর লাগছে যেতে। এখান আমরা ঝেপিতে যে হোমস্টেটা ছিলাম, সেই হোমস্টে থেকে এটা দূরত্ব হচ্ছে প্রায় 7 কিলোমিটার মতন। গাড়িতে করেই যেতে হবে, কেননা 7 কিলোমিটার হাঁটা। আর মেন ব্যাপারটা হচ্ছে পায়ে হেঁটে এক্সপ্লোর করতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু এখন চারিদিকে এত কাদা, এত বৃষ্টি, আমার পড়ে যাওয়ারও ভীষণ ভয় আছে, তাই জন্য আমি হাঁটছি না। নয়তো এই ঝেপির আশেপাশে যে সাইট সিন গুলো আছে সেগুলো কিন্তু পায়ে হেঁটে এক্সপ্লোর করারই জিনিস।
রামমাম ব্রিজ যাওয়ার রাস্তাটা আমাদের ড্রাইভার দাদাও চেনেন না, কারণ এই ঝেপি গ্রাম আমাদের সাথে ওনারও প্রথম ভিজিট। হোমস্টে থেকে খালি বলে দিয়েছিলেন, যাওয়ার একটা ছোট্ট ডিরেকশন দিয়ে দিয়েছিলেন, বাকি আমরা গুগল ম্যাপ দেখেই চলেছিলাম রামমাম ব্রিজের দিকে। এই গ্রামটা কিন্তু বেশ সুন্দর। রাস্তার ধারে ধারে যাওয়ার পথে পড়ছিল কত ছোট ছোট পাহাড়ি ঝর্ণা, যা দেখে সত্যি খুব চোখ জুড়িয়ে যায়। এই চলে এসেছি রামমাম ব্রিজ, যে ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে ঝেপি নদী। তবে হাইড্রো পাওয়ার প্রজেক্টটা এই ব্রিজটা থেকে বেশ অনেকটাই দূরে। কি সুন্দর লাগছে নদীটা, একবার দেখুন। বর্ষার জলে নদী যেন আরো বেশি স্রোত বাড়িয়েছে। বেশ চওড়া কিন্তু ঝেপি নদীটি এখানে। এই ব্রিজটি ক্রস করে হাইড্রো প্রজেক্টের যে অফিসটি আছে সেদিকে আমরা যাচ্ছি। আচ্ছা, বলে রাখি, বর্ষার উত্তরবঙ্গের সফরে ঝেপির প্রথম দিনের একটি ব্লগ ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও তার লিংক দিয়ে রাখবো। সেখানে রয়েছে ঝেপির চেতনা ফার্মস্টের একটি সুন্দর বিবরণ, পারলে একবার দেখে নেবেন। এই যে এখানে হচ্ছে একটা হাইড্রো ওয়াটার প্রজেক্ট রয়েছে, এটা হচ্ছে তার অফিস। পেছনে এটা হচ্ছে অফিস। দেখা যাক, চলুন ভেতরে গিয়ে দেখি ঢুকতে দেবে কিনা, তা তো জানি না। এটা WBSEDCL এর প্রজেক্ট একটা। না, এই অফিসের ভেতরে ঢুকতে দেয় না, তবে শুনেছি নাকি ভেতরটা খুব সুন্দর, বাগান অনেক কিছু রয়েছে। অগত্যা বাইরে থেকেই ভিডিও করলাম। এখান থেকে 500 মিটার নিচে ওই হাইড্রো প্রজেক্টটা রয়েছে। দেখি, চলুন যাই গিয়ে। হ্যাঁ হ্যাঁ, হেঁটে চলো, হেঁটে ছাড়া আর কিসে যাবো? তো সুন্দর জায়গায় হাঁটতেও বেশ ভালো লাগছে, রোদ্দুর নেই, কিছু নেই। আসো। এত সুন্দর জায়গা, মানে যেখানেই তাকানো হচ্ছে সেখানে মন জুড়ে যাচ্ছে। মন জোড়ানো জায়গা, চারিদিকে গ্রিনারি, চারিদিকে সবুজ, নদীর আওয়াজ, বিভিন্ন পোকার ডাক, পাখির কলরব। এটা ছাড়া আর কি চায় মানুষ? এ অপূর্ব সুন্দর জায়গা। পাহাড় মানেই হচ্ছে এক নিদারুণ অভিজ্ঞতা, গা ছমছমে পরিবেশ। এক কথায় সত্যি অসাধারণ। এই যে এইটাই হচ্ছে সেই ব্রিজ, আর এখানে এই প্রজেক্টটা রয়েছে। এটা হলো রামবাম ব্রিজ। ওখানে রামবাম ব্রিজের ওপরে এখানে দাঁড়িয়ে আমরা একটু চা খাচ্ছি এই দোকানটা থেকে। বৃষ্টি পড়ছে সেরকম। নতুন একটা লোহার তৈরি হয়েছে এখানে। গাড়িও যায়, বৃষ্টি পড়ছে বলে
হয়ে গেছে আমাদের রামবাম ব্রিজ আর ওয়াটার হাইড্রো প্রজেক্ট দেখা। এবার আমরা যাচ্ছি একদম সোজা চেতনা ফার্মস্টেতে। দুপুরবেলার লাঞ্চ করে তারপরে পায়ে হেঁটে ঘুরে দেখব ওখানকার দুর্গা মন্দির। গরম গরম খাবার চলে এসছে আমাদের। খাবারে আজকে রয়েছে চিকেন কষা, ডাল, এটা হচ্ছে কিসের তরকারি, স্কোয়াশের তরকারি, আর ভাত। তো এখন আমরা যাচ্ছি এখান থেকে যে ছোট দুর্গা মন্দিরটা আছে সেই দুর্গা মন্দিরে। এই যে ইনি হলেন রমেশ ভাইয়া, একবার হাই কার দিজিয়ে। আর রমেশ ভাইয়া আমাদের এখানকার সবাইকে খেতে টেতে দেন, সবার টেক কেয়ার করেন। উনি নিয়ে যাচ্ছেন আমাদেরকে ওই মন্দিরটাতে। कितना दूर है यहाँ से भैया? 15 मिनट है। 15 मिनट আমরা পায়ে হেঁটে যাব। চলিয়ে आइए। পাহাড়ি রাস্তা হেঁটে উঠতে গিয়ে তো একটুখানি কসরত হচ্ছেই, তবে ভালো লাগছে ভীষণ হাঁটতে, কেননা রোদ্দুরটাও নেই, ওয়েদারটাও খুব সুন্দর, এরকম ভাবে হাঁটতে বেশ লাগে। এই দেখুন সাথে কাকে পেয়েছি, দেখাচ্ছি, দাঁড়ান। এই 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 জায়গা, উপর জায়গা, চল উপর চল। কি সুন্দর পরিবেশ দেখুন চারিদিকে। রমেশ ভাইয়া যাচ্ছে আগে আগে আমাদের এই দুর্গা মন্দিরের পথ দেখাতে। আমাদের কিন্তু খুব সুন্দর অভিজ্ঞতা হয়েছে এই দুর্গা মন্দিরের। এই দেখুন এইখানে পুরো এই ঝেপি গ্রামে ভীষণ স্কোয়াশের চাষ হয়। মানে যত দার্জিলিংয়ের স্কোয়াশ পাওয়া যায় বা আমাদের কলকাতাতেও যেসব স্কোয়াশগুলো যায় সবই এই ঝেপিতেই চাষ হয়। এই দেখুন কত স্কোয়াশ হয়ে রয়েছে। এই দেখুন কত স্কোয়াশ ঝুলছে, কি সুন্দর লাগে দেখতে, একদম ফ্রেশ অর্গানিক। এই যে সিমেন্টের রাস্তা ছাড়িয়ে এই কাঁচা রাস্তা দিয়েই উঠে যাচ্ছে দুর্গা মন্দিরের পথ। দেখে মনে হচ্ছিল বেশ উঁচু, অনেকটা খাড়া, তবে না, অতটাও খাড়া বা উঁচু নয়। পাহাড়ি পথে একটু তো উঠতে গেলে কসরত করতেই হয় বলুন। না, রাস্তাটা অতটাও খাড়া নয়, কিন্তু ভালো রাস্তা, হাঁটাই যাচ্ছে বেশ ভালোভাবেই, তাই না? হ্যাঁ, খালি এই কি কাদা আছে, বর্ষাকাল বলেই হয়তো এত কাদা টাদা, বর্ষাকাল না হলে এই কাদাটাও হবে না। তবে এখানে গাড়ি উঠতো না, বলো, গাড়ি রাস্তা নয়, এখানে যেতে গেলে হেঁটেই যেতে হবে। এরকম স্নিগ্ধ পরিবেশ, চারিপাশে একটা সুন্দর সবুজ সবুজ সতেজ গন্ধ, তার মধ্যে থেকে এরকম হাঁটা, এ সত্যি চোখের আরাম ছাড়া আর কিচ্ছু না। চোখের আরাম আর মনের শান্তি, এইরকম শান্তি হয়তো এই পাহাড়েই পাওয়া যায়। এই দেখুন, এটা দেখছেন, এটা ওই সেই স্কোয়াশের গাছ, স্কোয়াশ চাষ হচ্ছে, কত ঝুলে রয়েছে দেখো, তাই না? পথটা ভারী সুন্দর। ওই রমেশ ভাইয়া কত দূরে চলে গেছে, ওদের এগুলো অভ্যাস, আমাদের তো পায়ে একটু টাইম লাগবেই যেতে। কি সুন্দর এই ধারে স্কোয়াশের বাগান দেখছেন, এগুলো হচ্ছে স্কোয়াশের ক্ষেত, স্কোয়াশ হচ্ছে এখানে চারিদিকে, এই ঝেপি গ্রামে স্কোয়াশের ক্ষেত। বলছে পুরো উত্তরবঙ্গে এই ঝেপিতেই নাকি সবচেয়ে বেশি স্কোয়াশ উৎপাদন হয়।
এই দেখুন কত স্কোয়াশ চারিদিকে, কি ভাল লাগে না দেখতে। এই এখানে কোনো বসত বাড়ি রয়েছে, তারপরে এই রাস্তাটা উঠে যাচ্ছে, এখানটায় জল আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে উঠছি আমরা, ওনাদের পায়ে তো ওনারা বলছেন 5 মিনিট, কিন্তু আমাদের পায়ে হ্যাঁ 15 মিনিট বললো। ও আমাদের পায়ে 15 মিনিট হবে না, আধ ঘন্টা লেগে যাবে মনে হচ্ছে। দেখি চলুন। हाँ 10 मिनट हो गया इसमें। दादा बोलते हैं 10 मिनट हो गए। स्लीप है। ओह ये वाला रास्ता। ওই যে দেখা যাচ্ছে মন্দিরের গেটটা, এই যে এইটা হলো মন্দিরের গেট। হ্যাঁ আবার এই জায়গাটা একটু পা স্লিপ করছে। ওই যে মায়ের মূর্তি। আসো দেখে আসো, এখানটা হয়ে আছে। বাহ কি সুন্দর মন্দিরটা, ছোট্ট একটা মন্দির, মা দুর্গা। নিয়েছো? দেখে আসো। এই যে আমরা পৌঁছে গেছি ঝেপিতে দুর্গা মন্দির। অপূর্ব সুন্দর কিন্তু এই মন্দিরটা, এত বড় বড় মন্দির দেখেছি, কিন্তু এইরকম এই পাহাড়ি ছোট্ট মন্দিরগুলোতে যে এত ভালো লাগে আসতে। চারিদিকে গাছ গাছালি, তার মধ্যে ঝর্ণা বয়ে যাচ্ছে, নদী বয়ে যাচ্ছে, তার মধ্যখানে ছোট্ট একটা মন্দির তৈরি করা। এত সুন্দর লাগে এই মন্দিরগুলোতে আসতে, একদম চুপচাপ নিশ্চুপ জায়গাটা পুরো। এই আমরা এবার যেটা আসছি এটা একটা অন্য রাস্তা দিয়ে, বাবার এই কি সরু রাস্তাটা, ওই বাবারে স্লিপার আছে গো। হ্যাঁ ये भैया हमसे ऑफ रोडिंग करवा रहा है पूरा, पिछल पूरा रास्ताटाते, सावधाने एसो, ये बहुत स्लिपरी है ये रास्ता। चलिए अब ওইখানে আবার জলও রয়েছে, वहां पे पानी भी है। বাপরে পাথরগুলো কি পেছল।
সাবধানে আসো, হ্যাঁ এখানটায় জল। रोड है क्या? ओह अच्छा, ओ ये वाला रास्ते से गए थे, यही से आया। अच्छा समझ में आया। যাওয়ার সময় আমরা এই রাস্তাটা দিয়ে উঠেছিলাম, আর আসার সময় এই যে এই একটা ভেতরে শর্টকাট হয়ে আমাদেরকে দাদা নামিয়ে নিয়ে এলো। এইখানটাতেও কাদা আছে, দাঁড়াও আসছি আসছি দাঁড়াও। দারুণ এক্সপিরিয়েন্স হলো এটা আমাদের অফরোডিং এর। আর বৃষ্টি পড়ে জায়গাটা আরো পিছল হয়ে কাদা হয়ে একদম বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে। দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ লাগছে। আমার তো সবচেয়ে বেশি এই রাস্তাঘাটের থেকেও বেশি ভালো লাগছে এই চারিদিকে এত সবুজের সমারোহ, এত সবুজ। আমরা যারা কলকাতায় থাকি সারাদিনই তো আমাদের অফিসে আর বাড়িতেই কেটে যায়, বাট এই যে সবুজের মধ্যে থাকা, এর এক আলাদা অনুভূতি, আলাদা এক্সপিরিয়েন্স, যেটা কোনোভাবেই মুখে বলে বোঝানো সম্ভব নয়। এদিকটা দিয়েছে দারুণ দারুণ। 2-3 দিনের ছুটি পেলেই এইসব জায়গা তো আমার মনে হয় অনবদ্য, অতুলনীয় থাকার জন্য। এবং সত্যি আমার তো মনে হয় এখানেই থেকে যাই, এখানেই থেকে যাই। আফটার তোমার রিটায়ারমেন্ট আমরা কিন্তু এরকম একটা পাহাড়ে থাকার প্ল্যান করতেই পারি, করা যেতেই পারে, তাই না? হ্যাঁ করা যেতেই পারে। এরকম একটা জায়গায় লিজ নিয়ে, কিনতে তো এরা দেবে না কলকাতার মানুষকে। যদি একটা রিটায়ারমেন্টশিপ পরে যদি একটা টাকা পয়সা জমি এরকম একটা জায়গায় একটা লিজ নিয়ে থাকা যায়, পুরো জীবনটাই কেটে যাবে এখানে সুন্দরভাবে প্রকৃতির মধ্যে, তাই না? একদমই তাই। আজ আমরা এসেছি নর্থ বেঙ্গলের ছোট্ট একটা অফবিট গ্রাম জেপিতে। আমরা যতবারই কোনো পাহাড়ে যাই, পাহাড়ের সৌন্দর্য দেখে ভীষণ মুগ্ধ হই, কিন্তু এর মধ্যেও কয়েকটা জিনিস যা আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে আপনাদের সবার সামনে তুলে ধরবো। আমার মতন যারা প্রকৃতি প্রেমী বা যারা পাহাড়ে আসতে ভালোবাসে, তারা হয়তো সকলেই কিছু না কিছু ছোট বড় এই অভিজ্ঞতাগুলো করেছেন। যেমন ধরুন, আমরা কলকাতায় তো সবসময় ইট কাঠ পাথর জঙ্গল এইসবের মধ্যেই থাকি। কলকাতা থেকে আমরা এখানে আসি কিছুদিন প্রকৃতির মাঝে থাকার, প্রকৃতিকে খুঁজে পাওয়ার জন্য, ভালো লাগার জন্য, মনের শান্তির জন্য। কিন্তু এখানে এসে আমরা দেখি যারা ট্যুরিস্ট তারা চারিদিকে এত নোংরা করে, প্লাস্টিক ফেলে, সিগারেট খেয়ে সিগারেট এদিক ওদিক ফেলে দেয়। এর ফলে কি হয় জানেন তো, এই পাহাড়ে যারা আমাদেরকে এই সুবিধাগুলো করে দেয়, মানে যারা ধরুন হোমস্টের মালিক বা যারা গাড়ি চালান, তারা সকলেই প্রায় আমি দেখেছি কমপ্লেন করে যে ঘুরতে ট্যুরিস্টরা এসে ভীষণ নোংরা করে চারিদিক। দেখুন, আমরা সবাই মানে ভারতের নাগরিক, ভারতের এই প্রাকৃতিক সৌন্দর্যকে বাঁচিয়ে রাখার জিম্মেদারি কিন্তু আমাদের ওপরেই বর্তায়। তো আমরাই যদি সেইগুলোকে নোংরা করি বা আমরাই যদি প্রকৃতির ভারসাম্যকে নষ্ট করি, তাহলে তো আমাদের ওপরেই প্রকৃতি সেই রোষটা দেবে। যার আজকাল আপনারা প্রায় দেখতে পাচ্ছেন উত্তরাখণ্ডে কি হচ্ছে। প্রতি বছর উত্তরাখণ্ডে কোনো না কোনো বার এসে কোনো না কোনো ক্লাউড বাস্ট হয়ে গ্রামকে গ্রাম ধূলিসাৎ হয়ে যাচ্ছে, ভাসিয়ে বাহিয়ে নিয়ে চলে যাচ্ছে। এগুলোর কিন্তু এক প্রকার কিন্তু দেখতে গেলে দোষ কিন্তু আমাদের। হ্যাঁ, উত্তরাখণ্ডে প্রচুর হোমস্টে, প্রচুর হোটেল হচ্ছে, তাতে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে। আমার তো মনে হয় ভারত সরকারের এইগুলো খুব ভালোভাবে দেখা উচিত যে অল্প পরিমাণে মানুষ যাবে না কেন, সকলেই যাবে, কিন্তু একসাথে অনেকে না, অল্প পরিমাণে যাবে মানুষ, যাতে প্রকৃতির ভারসাম্য না নষ্ট হয় আর আমাদেরও কোনো অসুবিধা না হয়। দেখতে কে না চায়? এগুলোই তো এক্সপিরিয়েন্স, জীবনে এগুলোই তো অভিজ্ঞতা। আমরা ধন সম্পত্তি জমিয়ে কি করব? কিছু তো করতে পারবো না। আমাদের এইগুলোই তো অভিজ্ঞতা। যখন আমরা শেষের সময়, আমাদের সময় হয়ে আসবে যাওয়ার পথে, অন্তিম পথে, তখন তো শুধুমাত্র এই জিনিসগুলোকেই আমরা মনে রেখে দেব যে আমরা দেখেছি, প্রকৃতিকে দেখেছি। অন্তত আমার কাছে তো তাই। আমার কাছে কিন্তু ধন সম্পত্তি, বাড়ি গাড়ি সব কিছুর থেকে বেশি ম্যাটার করে এই ঘুরতে আসা, পাহাড়ে আসা। শুধুমাত্র পাহাড় না, প্রকৃতির রূপকে দেখা। আর ভারতবর্ষের মধ্যে লুকিয়ে রয়েছে প্রকৃতির রূপ নানা জায়গায় নানান রকমের। তো
একজন মানে ভারতের সাধারণ নাগরিক হিসাবে আমি চাই যে আমাদের ভারতের এই যে সম্পদ এগুলো যেন খুব সুন্দরভাবে থাকে, আমাদের যে পরবর্তী জেনারেশন তারা যেন এইগুলোকে ভালোভাবে দেখতে পায়, আমরা যাতে সচেতন হই এবং আমাদের পরবর্তী জেনারেশনকেও সচেতন করতে পারি যে চারিদিকে এদিক ওদিক প্লাস্টিক না ফেলা, বা এখানে ঘুরতে এসে সিগারেট কম খাওয়া, বা যদিও বা সিগারেট স্মোকিং করেন তো ঠিকঠাক জায়গায় সেগুলোকে ফেলা, প্রকৃতিকে নোংরা না করা। এর থেকে বেশি তো আর কিছুই আমরা চাই না কারোর কাছে। যাই হোক, অনেকটা বেশি হয়তো জ্ঞান দিয়ে ফেললাম। অনেকদিন ধরে ভাবছিলাম এইসব জিনিসগুলো বলবো, বলে আর ওটা হতো না, ভাবলাম আজকে সুন্দর সুযোগ আছে, বলেই ফেলি কিছু। সুন্দর অপরূপ প্রকৃতির মাঝখানে এই কথাগুলো না বলে থাকতে পারলাম না। সুতরাং এর সম্পর্কে আপনাদের কি মতামত কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন, কিছু ভুল বললেও জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন। এটা হলো চেতনা ফার্মস্টের কটেজ। এই কটেজ আর চেতনা ফার্মস্টের বাকি রুমগুলোর রেট কিন্তু সেম, মানে 1800 টাকা করে পার ডে পার হেড, 4 বেলার থাকা খাওয়া সহ। কটেজের ভেতরের যে লাইটটা ছিল সেটা তখন খারাপ ছিল, তাই ভেতরটা খুব অন্ধকার লেগেছে, তবে কটেজটা কিন্তু ভীষণ সুন্দর। হোমস্টে থেকে কটেজগুলি একটু দূরে অবস্থিত, বলতে গেলে একটু জঙ্গলের মধ্যে। রিসর্টের খুব সুন্দর, এই ব্যালকনিতে বসেও খুব সুন্দর ভিউ পাওয়া যাবে। ওভারঅল এই হোমস্টেটাতে আমি যা দেখলাম দারুণ সুন্দর ভিউ আছে এই হোমস্টেটা থেকে চারিদিকে। ওই যে দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে যেখানে মেঘ খেলে বেড়াচ্ছে, ওইটা হচ্ছে সিকিম, সিকিমের সোরেন জায়গাটার নাম। কি সুন্দর ফুলগুলো হয়ে রয়েছে, সুন্দর লাগছে দেখতে এই ফুলগুলো এখানে। চারিদিকটা এত সুন্দর হয়ে রয়েছে এখানকার। এই একটা ছবি। তো আজকে আমরা এখানে পেয়ে গেছি রবি রত্না প্রধান জি, যিনি হলেন এই সুন্দর প্রপার্টিটার ওনার। तो चलून ओनर मुख থেকে জেনে নি। तो भैया सबसे पहले आपका ये प्रॉपर्टी कितना पुराना है? ये हमने स्टार्ट किया था 2018 में, 6-7 इयर्स हो रहा है। 6-7 इयर्स हो रहा है। अच्छा, और यहाँ पे रूम्स कितना है? रूम्स 6 रूम्स है। 6 रूम्स है। और कैसे कैसे कैटेगरी का रूम है? कैटेगरी एक ही कैटेगरी। अच्छा, सभी एक ही है। और रूम के अंदर एमिनिटीज क्या क्या है? आप लोगों को गीजर मिल जाएगा, फैन मिल जाएगा वहाँ पर, और इलेक्ट्रिसिटी तो है वहाँ पर। अच्छा, हाँ, रूम गुलो सত্যি खूब सुंदर, আমরা তো থেকে দেখছি। আর वहाँ पे देखा रिसोर्ट भी है, तो रिसोर्ट और रूम का प्राइस सेम ही है क्या? प्राइस कितना है रूम का? We charge 1800 rupees per 1800 रुपीज। ये क्या सीजन कुछ फ्रॉम जनवरी से लेकर दिसंबर, मतलब पूरा सीजन में एक ही रेट है? और ये 1800 पर हेड है। इसमें फूडिंग भी इंक्लूडिंग है? 4 टाइम्स फूडिंग इंक्लूडिंग है इसमें। ঠিক আছে, তো আমাদের যে রুমগুলো আমরা রয়েছি আমি আপনাকে দেখাবো আপনাদেরকে। রুমগুলো সত্যি খুব সুন্দর, ভেতরে গিজার সবই পেয়ে যাবেন। প্রত্যেকটা রুমের ভিউও খুব সুন্দর। 1800 টাকা করে রুমগুলোর দাম হচ্ছে। আর ভাইয়া একবার আপনার ফোন নাম্বার বল दीजिए। हमारा फोन नंबर है 8348922177। হ্যাঁ, তো আমি বলবো আপনাদের সবাইকে ভাইয়ার ফোন নাম্বারটাও আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর স্ক্রিনেও থাকবে। আপনারা ওই फोन नंबर देखे भैया साथे जोगाजोग करे नेबेन। भैया यहाँ से गाड़ी का भी कुछ बंदोबस्त आप करवा देते हो? हम लोग अपना फार्म का गाड़ी भी है। हाँ। और बाहर का भी जितना भी अच्छा वाला ड्राइवर या अच्छा वाला गाड़ी हम लोग प्रोवाइड कर देते हैं। अच्छा, तो गाड़ियों दादाई করে দিতে পারবেন আপনাদেরকে। एनजेपी से एकदम पिकअप करके यहाँ पे लेके आएगा। ट्रैवलर या 14 सीटर गाड़ी चाहिए वो भी हम प्रोवाइड करते हैं। अच्छा, দাদার কাছে বিভিন্ন সিটারের গাড়ির সবকিছু পাওয়া যায় एनजेपी থেকে। আর उस गाड़ी में साइट सीन भी होगा तो? हाँ जी, साइट सीन। তো ওইখানে ওই গাড়িতে দাদাও আপনাদেরকে সাইট সিনের ব্যবস্থাও করিয়ে দেবেন। এছাড়া যদি কোনো ট্যুর আপনারা কাস্টমাইজও করতে চান তাহলে দাদাই সেই কাস্টমাইজ করে ট্যুর আপনাদেরকে সব রকমের ব্যবস্থা করিয়ে দিতে পারে। শেষ করছি এখানেই ভিডিও। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের একটি পর্বে।